প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আফনাসবি ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন ফেয়ার উইথ টুয়েসডের আজকের এই নবম এপিসোডে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমার সংগ্রহ করা 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাতে যাবার আগে একটি তথ্য বলে রাখা ভালো, কেননা ঘটনার মধ্যে এই শব্দটা বা এই বাক্যটা চলে আসতে পারে। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ এই ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান বেশ কয়েকজন আলেম, ওনারা কিন্তু হকের পক্ষে দাওয়াতের জন্য একটা বিশেষ কর্মসূচি প্রণয়ন করেছিলেন, যেটা এখনও চালু রয়েছে। শিরক, বিদাত, কুফরি এগুলো থেকে বেঁচে থাকার জন্য যে দাওয়াতি কর্মকাণ্ড, এগুলো সম্প্রসারণ করার জন্যই মূলত এই অরাজনৈতিক দাওয়াতি কাজের সূচনা হয়েছিল। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে নিয়ে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এরকম যুগশ্রেষ্ঠ আলেমগণ এটার সাথে জড়িত ছিলেন এক সময়। বর্তমানে বাংলাদেশে এটার দায়িত্বে রয়েছেন আমিরুল উমারা মৌলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম। বর্তমানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যেটা কিন্তু ঢাকার যাত্রাবাড়িতে রয়েছে, মূলত এটাই মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের সদর দপ্তর বলতে হবে আর কি, মানে বাংলাদেশে এখান থেকে এটা পরিচালিত হয়। তো ওই সময়ে এই কাজে যারা নিয়োজিত ছিলেন তাদের মধ্যে একজন তিনি হচ্ছেন মৌলানা আব্দুল হক ভাইয়ের বাবা। সঙ্গত কেন ওনার নামটা বলছি না। মৌলানা আব্দুল হক ভাইকে আমি চিনেছি আমাদের যে মডারেটর বদরুজ্জামান রাকিবের মাধ্যমে। মৌলানা আব্দুল হক ভাইয়ের বাড়ি কিন্তু কিশোরগঞ্জে, আর রাকিবের বাড়িও কিন্তু কিশোরগঞ্জের হোসেনপুরে। সেই সুবাদে আব্দুল হক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। আব্দুল হক ভাই ঢাকার শেওড়াপাড়া এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সেই মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। আব্দুল হক ভাইয়ের বাবা, উনি কিন্তু যুবক বয়সে এই দাওয়াতুল হক বাংলাদেশের সাথে ওই সময় অনেক স্পৃহা নিয়ে যুক্ত ছিলেন। এখন তো বয়স হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনও যুক্ত রয়েছেন। তো সময়টা 1995 কি 96 সালের দিকে, এরকম একটা সময়ে এক রাতে ঘটনাটি ঘটেছিল। উনি কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে এই দাওয়াতি কাজে সফর করতেন। উনি তখন ময়মনসিংহের নান্দাইল থানার বনাটি নামক গ্রামে ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল আবরার যেটা রয়েছে ওখানে ছিলেন। তো মাদ্রাসা থেকে ওনার যে শ্বশুরবাড়ি গ্রামটা হচ্ছে লুলিকান্দি গ্রাম। উনি এক রাতের বেলা ওনার যে বাইসাইকেল আছে এটা নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সময়টা এশার নামাজের পর উনি যখন যাত্রা শুরু করেছেন, ওই সময়ে উনি বাইসাইকেল নিয়ে আসছেন। আকাশে কিন্তু চাঁদও রয়েছে, আবার মেঘও রয়েছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিও রয়েছে। সময়টা কিন্তু আষাঢ় মাস ছিল, আর রাতটা ছিল পূর্ণিমার। উনি যখন বাইসাইকেল নিয়ে আসছিলেন তখন বাগচান্দা নামক একটা এলাকায় পৌঁছান। তার পথটা ওই সময় এমন ছিল, পথের দুই ধারে ফসলি জমি, মাঝখান দিয়ে মেঠো পথ। উনি বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তো পথটা যে খুব বেশি কর্দমাক্ত বিষয়টা এরকম না, কিন্তু একটু কাদা কাদা হয়েছে, তবে সাইকেল চালাতে খুব বেশি অসুবিধা হচ্ছে না, যেহেতু পূর্ণিমার রাত ছিল। আর মাঝে মাঝে মেঘ এসে কিন্তু চাঁদকে ঢেকে দিচ্ছিল, তবে সেটা বেশিক্ষণের জন্য না, আবার সেই মেঘ সরেও যাচ্ছিল। তো উনি সাইকেল নিয়ে যাচ্ছেন। রাত তখন আনুমানিক 10টার কাছাকাছি বাজে। হঠাৎ করে উনি দেখেন
যে রাস্তার উপরে একটি ঘোড়া দাঁড়িয়ে আছে। তো ঘোড়াটা ওনার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এমনটা না যে একদম রাস্তা আড়াআড়ি করে দাঁড়িয়ে আছে, ওনাকে যেতে দেবে না। উনি এটা দেখার পর চিন্তা করলেন কি ব্যাপার, এই ঘোড়াটা কোত্থেকে এলো। উনি সাইকেলের উপর বসেই সাইকেলটা থামালেন, চিন্তা করলেন যে হতেই পারে কারো ঘোড়া হয়তো বা ছুটে গেছে। উনি এক পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন, যেই না উনি সাইকেলের যেই সামনের অংশ, হ্যান্ডেল যেটা, এটা যখন এক পাশে ঘুরিয়েছেন, তখন উনি দেখতে পেলেন ঘোড়াটা কী করলো, একটু আগে তো একদম রাস্তার মাঝ বরাবর তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল আর কি, সে কী করলো এখন আড়াআড়িভাবে দাঁড়িয়েছে, যেতে দেবে না। তখন উনি চিন্তা করলেন যে তাহলে আরেক সাইড দিয়ে যাই। ওই সাইড দিয়েও যখন যাওয়ার জন্য সাইকেলটা এগিয়েছেন, তখন দেখা গেল সে ওই দিকটাতেও আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে, যেতে দেবে না। উনি চিন্তা করলেন কী ব্যাপার, ঘোড়াটা এমন করছে কেন। মাঝে মাঝে এমন হয় যে রাতের বেলা কোনো বিড়াল পথ আগলে দাঁড়িয়েছে, সামনে কোনো বিষাক্ত প্রাণী রয়েছে, সাপ রয়েছে, এরকম ঘটনা কিন্তু উনি শুনেছেন। উনি চিন্তা করলেন যে এই ঘোড়াটা কি এমন কোনো কিছু বোঝাতে চাচ্ছে যে সামনে আমার কোনো বিপদ রয়েছে। দেখে তো স্বাভাবিক ঘোড়ার মতোই মনে হচ্ছে, কোনো অস্বাভাবিকতা তো দেখি না। এই চিন্তা করতে করতে চোখের পলকে ওই ঘোড়াটা স্বাভাবিক থেকেও কয়েক গুণ বড় হয়ে গেছে এবং রাস্তা আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে। তখন তো উনি বুঝতে পারছেন উনি তো এক বিপদে পড়ে গেছেন। এইটা তো কোনো সাধারণ ঘোড়া না, আর ইচ্ছাকৃতভাবে পথ আগলে দাঁড়িয়েছে, তার মানে এর বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে। দেখি এর সাথে একটু কথা বলি। তো উনি সাইকেলের উপর দাঁড়িয়েই প্রথমে কি করেছেন, এই ক্রিং ক্রিং করে বেল বাজাচ্ছেন যাতে করে ঘোড়াটা সরে যায় ওখান থেকে, কিন্তু না, সে সরছে না। যখন বেশ কিছুক্ষণ এই চেষ্টা করে উনি ব্যর্থ হলেন, তখন উনি বললেন যে দেখ, আমি একজন নিরীহ মানুষ, আমার যদি ক্ষতি করতে চাস তুই আমার ক্ষতি করতে পারবি, কিন্তু এরপর তোর যে কি হবে তুই নিজেও কল্পনা করতে পারবি না। কারণ তুই যদি আমার ক্ষতি করিস আমার তো ক্ষতি হবে। তুই আসমানে থাকিস আর পাতালে থাকিস, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকিস, পৃথিবীর ভিতরেই থাকবি, তো আমার আত্মীয় স্বজন কিন্তু তোকে ধরে নিয়ে আসবে, তখন তোর কি পরিণতি হবে একবার চিন্তা করে দেখ। আমারও ক্ষতি না হোক, তোরও কোনো ক্ষতি না হোক, তুই রাস্তার সামনে থেকে সরে যা। এই কথা বলার সাথে সাথে নাকি ঘোড়াটা কী করলো, রাস্তার এক সাইডে চলে আসলো, কিন্তু তার আকৃতি কিন্তু ওই রকম বিশাল বড় আকৃতিই রয়েছে। তখন আব্দুল হক ভাইয়ের বাবা উনি ভয় না পেয়ে সাইকেলটা নিয়ে ওই ঘোড়াটাকে পাশ কাটিয়ে আগাতে শুরু করলেন। যখনই সামনের দিকে এগিয়েছেন, তখন পেছন থেকে টকবক 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 শব্দ, তার মানে হচ্ছে ঘোড়াটা ওনার পেছনে দৌড়ে দৌড়ে আসছে। মাঝে মাঝে ঘোড়া যেভাবে শব্দ করে ওভাবে শব্দ করছে। উনি বুঝতে পেরেছেন ঘোড়াটা তার পিছু নিয়েছে। উনি কিন্তু আগাচ্ছেন 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 আগাচ্ছেন। তো আগাতে আগাতে একটা পুকুর দেখতে পেলেন আর কি, মানে ফসলের ক্ষেত তখন শেষ হয়ে গেছে, একটা পুকুরের মতো জায়গা রয়েছে। উনি ওইখানে সাইকেলটা থামালেন। উনি কিন্তু একটা বারের জন্য পেছন দিকে তাকান নাই, পেছন দিকে তাকালে তো বিপদ হয় অনেক সময়, এই চিন্তা করেন পেছন দিকে তাকানি নেই। উনি সাইকেলটা স্ট্যান্ড করে পুকুরে নেমেছেন। পুকুরে নেমে সুন্দর করে অজু করলেন। অজু করার পর ঘুরে যখন আবার সাইকেলের দিকে আসতে যাবেন, তখন দেখেন ওই ঘোড়াটা ওই বিশাল আকৃতি নিয়ে তার থেকে একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে। তার মানে ওই জিনিসটা ওনার পিছু ছাড়েনি। চিন্তা করলেন যে জিনিসটা এখনো গেল না, না জানি কোন বিপদ হয়। উনি আবার সাইকেলের উপর উঠে ওনার শ্বশুরবাড়ির দিকে যাত্রা শুরু করলেন। তো উনি যখন যাত্রা শুরু করেছেন, একটু পরেই উনি ফিল করলেন যে পেছন থেকে ওই টকবক টকবক আওয়াজ আর আসছে না। চিন্তা করেন যাক, বাঁচা গেল, এখন তো অন্তত এই আপদ বিদায় হয়েছে। উনি সামনের দিকে যাচ্ছেন, কিন্তু এই আপদ তো পিছু ছাড়েনি। হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার পাশে একটা ঘোড়ার বাচ্চা দৌড়াচ্ছে। আগের ঘোড়াটা তো আকারে অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা একটা ঘোড়ার বাচ্চা। এটা যে কখন তার কাছে চলে আসছে এটা উনি খেয়ালই করেন নাই। উনি সাইকেলের গতি যদি কমান, ওই ঘোড়ার বাচ্চার দৌড়ের গতিও কমে যায়, যদি বাড়ান এর গতিও বেড়ে যায়। মানে এটা
সামনের দিকেও যাচ্ছে না, পেছনেও যাচ্ছে না, একদম ওনার সমান তালে সাইকেলের সাথে ওনার হাতের বাম সাইড দিয়ে চলছে। এইভাবে প্রায় 1.5 কিলোমিটার সাইকেল যখন চলেছে, প্রায় 1.5 কিলোমিটার ওই ঘোড়ার বাচ্চাটা ওনার সাথে সাথে দৌড়েছে। উনি তো বুঝতে পারছেন যে একটা বড় ধরনের বিপদ তো হয়ে গেছে, এখন এর থেকে উনি কীভাবে মুক্তি পাবেন বুঝতে পারছেন না। উনি কিন্তু ওই রকম কোনো রাকি বা এই টাইপের কাজ তখন উনি করতেন না, বা এগুলো উনি শেখেন নাই। তখন এই দাওয়াতি কাজ নিয়ে উনি বেশি ব্যস্ত ছিলেন। তো উনি যখন সাইকেল নিয়ে আস্তে আস্তে একটা জায়গায় চলে আসেন, যে জায়গাটা এখন হোসেনপুর যে থানা, কিশোরগঞ্জের যে হোসেনপুর থানা এর অধীনে, সেটা হচ্ছে লাউতলি বাজার। ওই লাউতলি বাজারের কাছাকাছি যখন আসছেন, তখন উনি বলছেন যে দেখ, আমার সাথে কিন্তু কাজটা ভালো হচ্ছে না, যদি আমার ক্ষতি করতে চাস আমার ক্ষতি হবে, তোরও কিন্তু ক্ষতি হবে, তুইও কিন্তু বাঁচতে পারবি না, ভালোই ভালোই এখান থেকে চলে যা। উনি কিন্তু এতক্ষণ কিছু বলেন না, ওই লাউতলি বাজারের আসার আগ মুহূর্তে উনি বলেছেন। যেই না উনি বলেছেন, তখন একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে ওই ঘোড়ার বাচ্চাটা পাশে একটা মাঠ ছিল, ওইখানে আবার ধান ক্ষেত ছিল। তো ওইখানে এসে এমন জোরে দৌড় দিয়েছে ধানের ক্ষেতের ভিতর দিয়ে, মনে হচ্ছে বিদ্যুৎ গতিতে দৌড় দিয়েছে। এত জোরে দৌড় দিয়েছে যে যেদিক দিয়ে সে গেছে ধান গাছগুলো নড়ে উঠছিল। এত জোরে দৌড়ানো কারোর পক্ষে সম্ভব না, ঘোড়াও এত জোরে দৌড়ায় না। মানে ধান গাছের যে নড়াচড়া, এটা দেখে বুঝেছেন যে কি ভয়ঙ্কর গতিতে দৌড় দিয়েছে। তো এরপর উনি ঠিকঠাক মতোই চলে আসেন ওনার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এসে দেখেন আর একটা অদ্ভুত দৃশ্য। শ্বশুরবাড়ির যে মেইন ঘরটা, এই মেইন ঘরের দরজাটা খুলে ওনার শাশুড়ি দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এই আব্দুল হক ভাইয়ের নানি দাঁড়িয়ে আছেন। মাথায় কাপড় দিয়ে উনি দাঁড়িয়ে আছেন। কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? ঘরের দরজার বাইরে না, ঘরের দরজার ভেতরে, চৌকাঠের ভেতরে উনি দরজাটা খুলে দাঁড়িয়ে আছেন, এবং ওনার যেই হাত, এই হাত মুষ্টি করে ঘরের যে দরজা, কাঠের দরজা, মনে হচ্ছে উনি মৃদুভাবে কিল দিচ্ছেন। দূর থেকেই দেখেছেন যে ওনার শাশুড়ি দাঁড়িয়ে আছেন, সালাম দিয়েছেন। তো সালামের উত্তর নিয়ে ওনার শাশুড়ি বলছেন, কি বাবা, রাস্তায় কি সমস্যা হয়েছিল? বেশ মানে ক্ষিপ্ত হয়েই বলছেন আর কি, কী সমস্যা হয়েছিল? তখন উনি থতমত খেয়ে গেছে যে কি বলবেন শাশুড়িকে। বলছেন, না মা, কিছু হয় নাই তো। তখন ওনার শাশুড়ি বলতেছেন, কিছু হয় নাই মানে? তোমাকে জিনে বিরক্ত করছে না? শাশুড়ির মুখ থেকে কথা শুনে উনি আবারও থতমত খেয়ে গেছেন যে আমাকে জিনে বিরক্ত করছে, শাশুড়ি জেনে গেছেন। তখন বলছেন যে হ্যাঁ, আমাকে তো এরকম বিরক্ত করছে, বলে ঘোড়ার রূপ ধরে আসছিল। তখন উনি বলেন, জি, ঘোড়ার রূপ ধরে আসছিল। তখন ওনার শাশুড়ি বলেন, যাও কলপারে গিয়ে অজু করে নাও, এরপরে গোসল করবা, গোসল করে তারপর ঘরে ঢুকবা। তখন এই আব্দুল হক ভাইয়ের বাবা উনি বলছেন, না না, গোসল করতে হবে না, ওরকম কোনো সমস্যা তো হয়নি। কথা বলেই আবার আব্দুল হক ভাইয়ের বাবা থেমে গেছেন। চিন্তা করেছেন যে ওনার শাশুড়ি কিন্তু আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন ভদ্রমহিলা। ওনাকে আল্লাহ তাআলা এমন কিছু এলেম দান করেছেন, বিশেষ করে কাশফের যে এলেম, এটা আল্লাহর রহমতে ওনার যথেষ্ট ছিল। যেহেতু উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিষয়গুলো অবলোকন করেছেন, তার মানে হচ্ছে যে উনি যেটা বলছেন সেটা করেই ঘরে ঢুকতে হবে। উনি সেটাই করেন। এরপর উনি যখন ঘরে ঢুকেছেন, তখন উনি বুঝতে পারেন যে ঘটনাটা কি হয়েছে। সেটা হচ্ছে যে উনি যে প্রতিমধ্যে বিপদে পড়ছেন, এটা ওনার শাশুড়ি বুঝতে পারছেন। তখন উনি ঘর থেকেই ওজিফা করা শুরু করেছেন। তখন এই আব্দুল হক ভাইয়ের বাবা বুঝতে পারলেন যে এই যে জিন, এই জিনগুলোকে উনি যে বলেছেন যে শোন, যা ভাগ, আমাকে ক্ষতি করিস না, তোর কিন্তু বিপদ হবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার কথায় এই জিনগুলো আসলে যায়নি। মূলত যেই ওজিফার কারণে চলে গেছে তা হচ্ছে ওনার শাশুড়ি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওজিফা করছিলেন। এই কারণেই ওখান থেকে এই দুইটা জিন পালিয়েছে। একটা জিন তাকে পুকুর পর্যন্ত নিয়ে আসছে, মানে পুকুর পর্যন্ত চলে আসছে, ওইটা ওখানে দাঁড়িয়ে আছে। সে তো সুযোগ পেলেই অজু করা অবস্থায় ওই পুকুরের পানি তাকে চুবিয়ে মেরে ফেলতো। সে সাহস সে পায় নাই, ওখান থেকে সে চলে যায়। পরে আর একটা ধরছে, সেও পালিয়েছে। এরাও বুঝতে পারছে যে কোনো একটা ওজিফা কিন্তু হচ্ছে, যার কারণে এরা ক্ষতি করার সাহস পায় নাই। তো যাই হোক, এই ঘটনা এই পর্যন্ত। এরপরে যে ওনার জ্বর এসেছে বা এরকম বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, বিষয়টা এরকম না, ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়।
প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে যেই ব্যাপারটা আমার কাছে খুবই দারুণ লেগেছে তা হচ্ছে, দেখুন যে এই যে আব্দুল হক ভাইয়ের যিনি নানি, অর্থাৎ আব্দুল হক ভাইয়ের বাবার যিনি শাশুড়ি, উনি একজন নারী হয়েও যে ধরনের আধ্যাত্মিক এলেম অর্জন করেছিলেন, বংশ পরম্পরা অর্জন করেছিলেন আর কি, দেখা যাচ্ছে যে এখনকার নারীদের মধ্যে এই ধরনের এলেম চর্চা অনেক কমে গেছে। আধ্যাত্মিক এলেম চর্চা তো এখন আমাদের মধ্যে নাই বললেই চলে, যার কারণে এই ধরনের ব্যাপারগুলো দূর থেকে অনুভব করা, ধ্যানমগ্ন হয়ে অনেক দূরের জিনিস দেখতে পাওয়া, এই বিষয়গুলো এখন শুনলে আমাদের কাছে কল্পনাই মনে হয়। অথচ এটা একটা সময় এই চর্চাগুলো কিন্তু ছিল, এখন হারিয়ে গেছে। অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক এলেম না থাকলে এই ধরনের বিষয়গুলো আসলে হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা কারো কাছে গিয়েছি, কোনো বিষয় বলেছি, উনি চোখ বন্ধ করে আমাদের সম্পর্কে বেশ কিছু কথা বলে দিয়েছেন। এটা যে সবসময় জিনে এসে বলে যায় বা তার জিন কারিন জিনের সাথে কানেক্টেড হয়ে তথ্য জানায়, সবসময় কিন্তু এরকম হয় না। অনেকে আছেন সাধনার মাধ্যমে এমন কিছু আধ্যাত্মিক এলেম অর্জন করেন যার মাধ্যমে তারা এই বিষয়গুলো বলতে পারেন। প্রিয় লিসেনার্স, প্রথম ঘটনাটা এই পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল হক ভাইকে ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। সঙ্গত কারণে ওনার বাবার নামটা বলছি না, কেননা ওনার বাবাকে ওই এলাকায় অনেকেই চেনেন। আর ওনার বাবা এখন একটু অসুস্থ রয়েছেন, একটু বলতে বেশ অবস্থা আসলে মাঝখানে অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে দ্রুত যেন সুস্থতা দান করেন, তাকে দিয়ে আবারও দিনের খেদমত আল্লাহ তাআলা করিয়ে নেন, আমরা সেই দোয়া করব। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের আজকের ফেয়ার উইথ টুয়েসডের 9ম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফেয়ার উইথ টুয়েসডের 9ম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি যার কাছ থেকে পেয়েছি তার নামটা প্রকাশে কোনো সমস্যা নাই, উনি অনুমতি দিয়েছেন। ওনার নাম হচ্ছে ওবায়দুল হক। ওনার দেশের বাড়ি পিরোজপুর জেলায়, উনি বর্তমানে ঢাকার বনানীতে রয়েছেন। উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। উনি মূলত নিজের চোখে দেখা একটি ঘটনা সেটি শেয়ার করেছেন, যে ঘটনাটি আজও ওনাকে ভাবায়। সময়টা 2005 সাল। উনি তখন একটি বাইং হাউসে চাকরি করতেন। বাইং হাউসটা ছিল ঢাকার গুলশান 2-এর একটি ভবনে। ভবনটা বহুতল ভবন, সেই ভবনের 4th ফ্লোরের একটা অফিস ছিল আর কি, 4th ফ্লোরে। তো সেখানে আর কি ওনারা বাইং হাউস পরিচালনা করতেন। দেখা যেত যে বাইং হাউসে অনেক বিদেশি বায়াররা আসতেন, অনেক ইউরোপিয়ান কান্ট্রির বায়াররা আসতেন, তারা স্যাম্পল দেখতেন, কথা বলতেন মালিকের সাথে। এদের আবার আসার কোনো সময় থাকতো না বলতে সময় ফিক্সড করা থাকতো, কিন্তু আমরা যেরকম 9টা 5টা অফিসের যে টাইমটা, তারা এইটা মেনটেন করতেন না। দেখা যেত যে ওনারা কয়েকদিনের জন্য আসছেন, আসার পরে একাধিক গার্মেন্টস মালিকদের সাথে বা একাধিক বাইং হাউসের সাথে ওনারা মিটিংয়ে বসছেন। দেখা যাচ্ছে যে ওনারা 3-4 দিন থাকবেন, এরপর ওনারা বিভিন্ন জায়গায় মিটিং করবেন। করতে করতে ওনারা যেই সময়টা দেবেন সেই সময়ই কিন্তু মিটিংটা হতে হবে। এই জন্য এটা বলা যাবে না যে এখন তো অফিস টাইম না, এখন আমরা বসবো না, এটা কিন্তু বলা যাবে না। এই কারণেই মূলত এই সময়ের যে হিসাবটা, এটা আসলে আমাদের স্বাভাবিক অফিস টাইমের নিয়মের মধ্যে থাকতো না আর কি। তো দেখা যেত যে ওনারা বিমানে উঠবেন ভোর রাত্রে, বলেছেন রাত 11টার সময় মিটিং হবে। কয়েক ঘন্টা মিটিং করে ওনারা আবার এয়ারপোর্টে চলে আসবেন, এরপর আবার ওনারা ফ্লাই করবেন। তো ওইখানে মাঝে মাঝে আসতো, শুরুর দিকে সব কিছু ভালোই চলছিল। এর মধ্যে একজন মালিক, ওখানে 2জন মালিক ছিলেন, 2জন বন্ধু। ওনারা শেয়ারে মোটামুটি বেশ ভালোই একটা গার্মেন্টস তৈরি করেছিলেন আর কি। বিদেশি কিছু ইনভেস্টমেন্টও ছিল, ওনারা নিজেরাও অনেক টাকা ইনভেস্ট করেছেন, ব্যাংক লোন করেছিলেন। তো চলছিল, ভালোই চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। এর মধ্যে একজন মালিক আর কি, উনি শেয়ার হ্যান্ডওভার করে দেন, আর একজন মালিকের কাছে শেয়ার হ্যান্ডওভার করে দেন। উনি সব শেয়ারগুলো নিয়ে নেন, এরপর
আরেকজন মালিক আরেকজন বন্ধু উনি আবার সরে চলে যান। কী কারণে চলে গেছেন এইটা আসলে এই ওবায়দুল হক ভাই উনি জানেন না আর কি, কারণ ওনারা তো আসলে অফিস স্টাফ ছিলেন, ওনারা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ওইভাবে অবগত ছিলেন না যে ভিতরে মালিকদের সাথে কি হচ্ছে। ওনারা কোন ক্লায়েন্ট আসছেন, কোন ডিলটা ফাইনাল হলো, এই বিষয়গুলো জানতেন আর কি। আর ওই সময় যেই ধরনের মিটিংগুলো হতো সেখানে এই যারা মার্চেন্ডাইজার এনারা থাকতেন, মালিক থাকতেন, জাস্ট এরকম আর কি। এই মিটিংগুলো যেভাবে হয় আর কি, যারা এই রিলেটেড ব্যবসার সাথে জড়িত আছেন তারা ভালো বলতে পারবেন আর কি। তো ওবায়দুল হক সাহেব উনিও কিন্তু ওই মিটিংয়ে ছিলেন, বিভিন্ন মিটিংয়ে উনি ছিলেন, অনেকগুলো ডিল ফাইনাল হয়েছে, ভালোই চলছিল সব কিছু। তো একদিন ঘটে একটা ঘটনা, তখন কিন্তু মালিক একজন, দুইজন না। সময়টা ছিল রাত 11টা কি 11:30টার দিকে, রাত 1টা পর্যন্ত মিটিং হবে। এরপরে যারা আসছেন আর কি, যারা বায়ার, ওনারা চলে যাবেন এয়ারপোর্টে, তারপর ওনারা ফ্লাই করবেন, এরকম আর কি পরিকল্পনা। তো রাত 11টা কি 11:30টার দিকে মিটিং হচ্ছে, স্যাম্পল নিয়ে বসা হয়েছে, আলোচনা চলছে। ওবায়দুল হক ভাই যতটুকু আমাকে বলেছেন সেটা হচ্ছে যে তারা ফ্রান্সের একটা পার্টি ছিল, মানে ফ্রান্সের একটা বায়ার ছিল আর কি। তো কথাবার্তা হচ্ছে তখন ঘটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ করে ওই ফ্লোরের, অর্থাৎ ওনাদের যে অফিস রুম, ওই অফিস রুমের তো দেখা যাচ্ছে যে সব জায়গায় লাইট জ্বলছে। আমরা যদি লাইট বন্ধ করি তখন কিন্তু কট করে একটা আওয়াজ হয়, যদি আমরা ওইভাবে শব্দ করে বন্ধ করি। তখন হলো কি, মনে হলো সব একসাথে কেউ লাইটগুলো বন্ধ করে দিল, এবং লাইট বন্ধ করলে যেরকম শব্দ হয় চতুর্পাশ থেকে মনে হলো সেই ধরনের শব্দ হলো, আর লাইটগুলো বন্ধ হয়ে গেল। অবাক করা ব্যাপার, এইরকম ফাজলামোটা কে করলো গুরুত্বপূর্ণ একটা মিটিং চলাকালে? ওই সময় 2005 সালে তো এভাবে স্মার্টফোনগুলো ছিল না, তখন বাটন ফোনই ছিল সবার হাতে হাতে। ওনারা বাটন ফোনটা দিয়ে মোটামুটি ওই মিটিং রুমের মধ্যে একটু আলোকিত করার চেষ্টা করলেন। যেহেতু ইলেকট্রিসিটি আছে, আশেপাশে সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, তো ওখানে যিনি পিয়ন ছিলেন উনিও দরজা খুলে বাইরে গিয়ে দেখলেন যে পাশের ফ্লোরে তো লাইট জ্বলছে, সিঁড়িতে লাইট জ্বলছে, এইখানে লাইটটাকে বন্ধ করলো। তো পিয়ন দেখলেন যে প্রত্যেকটা সুইচ বন্ধ করা, মানে সুইচ অফ করা। পিয়ন চিন্তা করলেন যে আগে সুইচটা দিয়ে নেই, তারপরে আমি এ বিষয়ে বলবো। উনি সুইচ কয়েকটা দিয়েছেন, প্রথমে হলো মিটিং রুমের সুইচটা দিয়েছেন, এরপরে এই ওবায়দুল হক ভাইকে ডাকছেন যে স্যার একটু এদিকে আসেন, আপনাকে একটা জিনিস দেখাই। তো ওবায়দুল হক ভাই উঠে গেছেন, উঠে বলছেন দেখেন স্যার, এই আমাদের যে অফিস রুমটা আর কি, অফিস রুম বলতে ওনাদের যে কয়েকটা রুম ছিল আর কি, সবগুলা লাইটের সুইচ বন্ধ করা। আমি শুধু মাত্র মিটিং রুমের লাইটটা দিলাম, আপনাকে দেখানোর জন্য ডাকলাম যে এই কাজটা কে করলো। কারণ মানুষ তো আমাকে চিন্তা করবে যে এ নিশ্চয়ই কাজ করছে, আমি একা মানুষ কীভাবে এতগুলো রুমের সুইচ একসাথে বন্ধ করব? আমি না হয় দুষ্টামি করে একটা রুমের কোনো সুইচ বন্ধ করতে পারি, বা একটা বোর্ডে যে কয়টা সুইচ থাকে সেইটা আমার আঙ্গুলে যে কয়টা কভার করে সে কয়টা বন্ধ করতে পারি, আমি সবগুলো কীভাবে বন্ধ করব? বিষয়টা তো আমার কাছে স্বাভাবিক বলে মনে হলো না। ওবায়দুল হক ভাই উনি বললেন আচ্ছা ঠিক আছে, এখন এইটা নিয়ে আর কথা না বলি, তুমি সব লাইটগুলো জ্বালায় দাও, মিটিংটা শেষ করি। তো মিটিংটা চলছিল, আসলে এভাবে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল। ওনারাও তো বিষয়টা ভালোভাবে দেখেন নাই, কারণ বিদেশি বায়াররা ওনারা অনেক কিছুই চিন্তা ভাবনা করেন আর কি। সামান্যতম খুঁত পেলেও ওনারা বিষয়টাকে আসলে ওইভাবে না ধরে আরও অনেক বড় করে চিন্তা করেন যে এদের সাথে কি ডিল করব, এরা মিটিংয়ে বসলাম তখন এদের সাথে এরকম সমস্যা হলো, বিদ্যুৎ চলে গেল, পরে তো দেখা যাবে যে বলবে যে বিদ্যুৎ ছিল না, এই জন্য আমরা ঠিকঠাক মতো প্রোডাক্ট প্রডিউস করতে পারিনি, ম্যানুফ্যাকচার করতে পারিনি, এই জন্য আমাদের শিপমেন্টটা হয় নাই, আপনারা মাল পেতে দেরি হবে, তখন কি হবে? যাই হোক, ওনারা ওভাবে হ্যান্ডেল করছিলেন, সব কিছু হ্যান্ডেল করছিলেন, সব কিছু ঠিকঠাকও হয়ে গেল। এরপর যথারীতি ওনারা খাওয়া দাওয়া করে, ওখানে ওনাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছিল। তারপর বায়াররা মৌখিকভাবে সব কিছু করে ওনারা চলে যাবেন। তখন মালিক বললেন যে আমরা একটু লিখিতভাবে ফাইনাল করি। তখন ওরা বললেন যে না ঠিক আছে, আমরা যাই, অফিসে যাই, আমাদের দেশে যাই, তারপর আমরা ইমেইলের মাধ্যমে কনফার্মেশন সব কিছু যা যা করার দরকার করে দিব। এরপর ওনারা ওখান থেকে খুবই আন্তরিক আলোচনার মাধ্যমে ওখানে সব আলোচনা শেষ হয়ে যায়। তারপর এই যে বাইং হাউসটা ছিল, তারাই গাড়ি রেডি করে রেখেছিলেন, তাদের গাড়িতেই বায়ারদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হয়। যতটুকু তাদেরকে এগিয়ে দেওয়া যায় ওই পর্যন্তই তাদেরকে এগিয়ে দেওয়া হয়। ওই রাতের মতো কিন্তু ঘটনা এ পর্যন্তই।
মালিক পরের দিন আসছেন, পরের দিন এসে বলছে আচ্ছা ঘটনাটা কি হলো, এরকমটা হলো কেন? কেউ এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না। তখন পিয়নকে ডাকা হলো। পিয়নের নামটা অবশ্য ওবায়দুল হক ভাই মনে করতে পারেন নাই, বেশ অনেক দিন হয়ে গেছে তো, সেই 2005 সালের কথা। তারও ওই সময় বয়স হয়ে গিয়েছিল প্রায় 55-56 বছর। এখন অবশ্য তার সাথে যোগাযোগ নাই, তবে যতটুকু মনে করে আব্দুল খালেক বা এই টাইপের একটা নাম হতে পারে তার, ধরে নিলাম আব্দুল খালেক আর কি। তো আব্দুল খালেক সাহেবকে ডাকা হলো। উনি ব্যাখ্যা করলেন যে এই বিষয়। আর ওই পিয়নটা কিন্তু ওই অফিসে রাতে থাকতো। তো ওই পিয়নটা আবার মালিককে বলেন যে স্যার, আমি না বিগত বেশ কয়েকদিন ধরে মনে হয় যে এই অফিসের মধ্যে কারো হাঁটাহাঁটির শব্দ শুনতে পাই, আগে তো কখনো এরকম হয় নাই, এখন মনে হয় যে কে যেন হাঁটে। মালিক এই বিষয়টাকে আসলে গুরুত্বই দিলেন না। উনি বললেন যে দেখো এই সমস্ত কথাবার্তা বলো না, এটা একটা অফিস, পরে স্টাফদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে। এমনিতেই বিভিন্ন সমস্যার মধ্যে আছি যেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করি না, এসব আলোচনা এখন আর করো না। এর 3 থেকে 4 দিন পর যেটা হয় যে ফ্রান্সের যে বায়াররা যারা চলে গেলেন আর কি আবার ফ্রান্সে, ওনারা ইমেল করলেন যে ওনাদের সাথে ডিলটা হবে না। কেন হবে না এর কোনো ব্যাখ্যা দেন নাই, হবে না মানে হবে না, শেষ। তো এটা তো হলো না। মালিক খুব আশাহত হলেন যে ওই কারণে কি হলো না। তো ওটা একটা মামুলি কারণ ছিল, কিন্তু কোনো কারণে এটা নাই হতে পারে, হয়তো বা অন্য কোনো মালিকের সাথে কথা হয়েছে, তারা আরও কম রেটে সেম কোয়ালিটির প্রোডাক্টটা তার ডেলিভারি দেবে, এই জন্য হয়তো বা তারা করেনি, এরকম হতেই পারে। সব ডিল যে হবে তা না, এরকম অসংখ্য মিটিং ওনারা করেন, ডিল ক্যান্সেল হয়ে যায়, আবার ডিল হয়, এরকম তো হরহামেশাই হয়, এটা বিষয় না। তো বিষয়টা আসলে ওনার একটু খারাপ লাগলেও মেনে নিয়েছেন, ব্যবসায় এরকম হয়ই। এরপর দেখা গেল যে মালিক খুব মনক্ষুণ্ণ থাকেন। ওবায়দুল হক সাহেব উনি মাঝে মাঝে বলেন যে স্যার আপনার মনটা খারাপ, কোনো সমস্যা? মালিক বলেন যে আমার সবসময় খালি মাথা ঝিমঝিম করে, মাথা ব্যথা করে, রাতে ঘুমাতে পারি না, ভোরের দিকে একটু ঘুমালেই মনে হয় যে কী সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখি, মাথা কাজ করে না ঠিকঠাক মতো, আর কেন যেন বায়ারদের সাথেও যোগাযোগ করতে পারতেছি না। তো উনি এরপরে 1 মাসের একটা সফরে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছিলেন। উনি নিজে গিয়ে কিছু বায়ারদের সাথে যোগাযোগ করা যায় কি না। উনি 1 মাস পর ফেরত আসেন, দেখা গেল যে উনি খুব বিষণ্ণ। তো ওবায়দুল হক সাহেব বললেন যে স্যার আপনার এরকম লাগছে কেন, আপনাকে মনে হচ্ছে খুব বিষণ্ণতার মধ্যে ডুবে আছেন এরকম মনে হচ্ছে। উনি বলেন যে দেখো এই যে 1 মাস আমি দেশের বাইরে থাকলাম, এত দৌড়াদৌড়ি করলাম, টাকা পয়সা খরচ করলাম, কিন্তু একটা বায়ারও পাইলাম না, একটা বায়ারকেও ইনভাইট করতে পারলাম না। আর এই 1 মাসে তোমরাও দেখো কোনো একটা বায়ার তাদের সাথে কিন্তু মিটিংয়ে বসতে পারো নাই, তোমাদের সাথে যোগাযোগ হচ্ছেই সব সময়, কেন যে এমন হচ্ছে আমি বুঝতে পারতেছি না, হঠাৎ করে কি এমন হলো? এদিকে এত টাকার ব্যাংক ঋণ সব তো ঠিকঠাক মতোই দিচ্ছিলাম, এগুলো কি করি? এর মধ্যে ঘটে আর একটা ঘটনা, এটা খুবই দুঃখজনক ঘটনা। সেটা হচ্ছে ওনার একটা রেডি শিপমেন্ট কোনো কারণে আটকে যায়। এটা দেখা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক, উনি যে এক্সপোর্ট করবেন সব কিছু ঠিকঠাক আছে, এরপরেও কেন জানি কোনো একটা সমস্যার কারণে আটকে যায়, শিপমেন্টটা হচ্ছে না। এদিকে শিপমেন্টটা দেরি হবার কারণে পোর্টে দেরি হয়ে যাচ্ছে, এই কারণে যারা বায়ার তারাও পরবর্তীতে না করে দেন। এই জিনিস এখন উনি কী করবেন? এটা তো হয়ে গেল একটা বড় সমস্যা। শেষ পর্যন্ত এই মালগুলো গুলিস্তানের যেই সমস্ত বঙ্গবাজার আছে বা আদার্স নিউ মার্কেটের যে সমস্ত দোকানপাট আছে, এগুলোতে অন্য লোক মারফত যারা লটে মাল কেনে তাদের কাছে জিনিসগুলো দিতে হয়েছিল। তখন একটা সমস্যা দেখা দিয়েছিল, তা হচ্ছে এই মালগুলো ছিল শীতপ্রধান দেশের মাল। তো ওই সময় যেই অর্ডারগুলো ক্যান্সেল হলো, তখন দেখা যাচ্ছে বাংলাদেশে হচ্ছে গরমকাল, এখন গরমকালে শীতের পোশাক কে কিনবে? আবার শীতকালেও দেখা যাচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো, এগুলো বড় মানুষের প্রোডাক্ট ছিল, এখন ওখানে যেই ধরনের সাইজের মালগুলো তৈরি করা হয়, এই সাইজের মালগুলো কিন্তু বাংলাদেশের মানুষদের শরীরে ওভাবে হয় না। দেখা গেল পানির দাম এটা ছেড়ে দিতে হয়েছে, ওটা দিয়ে আসলে কিছুই হয়নি, যে টাকা পাওয়া গেছে এটা দিয়ে ওনার আসলে কোনো লাভও হয়নি, কোনো দোকানদারও এটা নিতে চায় না, এমন একটা অবস্থা যে এটা দিয়ে তো আসলে আমরা বেচা কেনাও করতে পারবো না এই সাইজের মাল দিয়ে। এভাবে বড় ধরনের একটা ধস নামলো ওনার ব্যবসায়। একটা পর্যায়ে যেটা হলো সেটা হলো উনি সব
অফিস স্টাফদেরকে বলে দিলেন, সব অফিসারদেরকে বলে দিলেন আপনারা অন্য জায়গায় চাকরি খোঁজেন, আমি মনে হয় এই ব্যবসাটা করতে পারবো না, আমি আমার গার্মেন্টসটা অন্য কাউকে বিক্রি করে দিব, আমি কথাবার্তা বলতেছি, এরপর আমি বিদেশ চলে যাব। ওনার বেশ কিছু দেশের মাল্টিপল ভিসা ছিল, যেহেতু ব্যবসা বাণিজ্য করতেন। সত্যি উনি ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেন। ওনার গার্মেন্টসটা কার কাছে বিক্রি করেছেন এটা ওবায়দুল হক সাহেব ওইভাবে আসলে বলতে পারেন নাই, উনি বিক্রি করে দিয়েছিলেন। এরপর উনি সপরিবারে ইউরোপের কোনো একটা দেশে চলে যান। এখনও উনি নাকি ওখানেই আছেন। উনি আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন না অসুস্থ আছেন এই বিষয়ে আসলে ওবায়দুল হক সাহেব বলতে পারেন নাই। তবে পরবর্তীতে ওনার ওই মালিকের সাথে যখন কথাবার্তা হয়, একটা রহস্যময় তথ্য উনি জানতে পেরেছিলেন। তা হচ্ছে আরও একটা ঘটনা ঘটেছিল যেটা এই ওবায়দুল হক সাহেব জানতেন না, মালিক এড়িয়ে গিয়েছিলেন। সেটা হচ্ছে ওখানে একটা ঘটনা ঘটেছিল, ওই সময় ওবায়দুল হক সাহেব হলো ছুটিতে ছিলেন। উনি ওনার একজন খুব নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে 5-6 দিন ছুটিতে ছিলেন, তখন এই ঘটনাটা ঘটছিল। সেটা হচ্ছে ওই একটা মিটিং হওয়ার কথা ছিল, ওই মিটিংয়ে যে বায়াররা আসবে সব কিছু রেডি ছিল, কোন কোন স্যাম্পল বায়ারদেরকে দেখানো হবে। যখন মিটিংয়ে বসা হয়েছে, যিনি দায়িত্বে ছিলেন যে এই স্যাম্পলগুলো এই টেবিলে নিয়ে আসাও, তো মানে এই দায়িত্বে যিনি ছিলেন, যে যিনি নিয়ে আসবেন আর কি, বলছে যে নিয়ে আসো এগুলো। উনি পরে গিয়ে দেখি দেরি করে, এদিকে মালিক বলছে কী ব্যাপার, সে আসে না কেন। পরে আরেকজনকে পাঠিয়েছেন, ওই লোক এসে মালিককে একটু ইশারা দিয়েছেন যে স্যার আপনি একটু বাইরে আসেন, এই স্যাম্পলগুলো তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে সব কিছু রেডি, পাওয়া যাচ্ছে না মানে কি একটা মুসিবত। এরপর ওই স্যাম্পলের কাছাকাছি যে স্যাম্পল ছিল, মানে ওই কোয়ালিটির কাছাকাছি যে স্যাম্পলগুলো ছিল, এগুলো দিয়ে কোনোভাবে ম্যানেজ করা যায় কি না, যে এটার কাছাকাছি তবে এর থেকে ভালো, এর থেকে ভালোই হবে আর কি। দেখে গেল ওই স্যাম্পলের অবস্থা এত বাজে এবং এত দুর্গন্ধ হয়ে গেছে, এটা আসলে কারো সামনে প্লেস করার মতো অবস্থাও নাই। এর কয়েকদিন পর নাকি হঠাৎ করে পানির পাইপের যে লাইনগুলো আছে, এই পানির লাইনের একটা বড় ধরনের সমস্যা দেখা দিল, পানি বন্ধ হয়ে গিয়েছিল। পানি কেন বন্ধ হলো, এটার কারণ কি? পরে এইটা অনুসন্ধান করতে গিয়ে মিস্ত্রিরা দেখলো এই পানির লাইনের মধ্যে কাপড় চোপড় ঢুকে গেছে। পরে দেখা গেল যে ওই ছাদের উপরে যেই পানির ট্যাঙ্কটা থাকে, বিশেষ করে বহুতল ভবনগুলোতে কিন্তু এখন যে আমরা যে প্লাস্টিকের পানির ট্যাঙ্কগুলো দেখি, এগুলো থাকে না, ওই এক ধরনের কংক্রিটের ঢালাই করেই কিন্তু এগুলো করা হয় আর কি। তো ওইটার মধ্যে এই কাপড়গুলো পাওয়া গেছে। মিস্ত্রিরা পরিষ্কার করতে গিয়ে তারা উদ্ধার করেছে। এই কাপড়গুলো কে দিল, কোত্থেকে দিল? পরে দেখা গেল ওই যে ওই দিনের স্যাম্পল যেগুলো হারিয়ে গিয়েছিল, এইগুলা হচ্ছে সেগুলা। বেছে বেছে এইগুলা কে এত উপরে উঠে এই পানির ট্যাঙ্কের মধ্যে দিল, এইটা তো একটা রহস্য। তো এই বিষয়গুলো কাউকে জানানো নিষেধ ছিল অফিসের, এই জন্য ওবায়দুল হক সাহেব এটা পরে জানতে পেরেছিলেন যদিও বা। তো যেই ভয়ঙ্কর তথ্যটা যেটা জানা গিয়েছিল পরবর্তীতে, সেটা হচ্ছে এই যে মালিক উনি যখন বিদেশ চলে যান, তখন ওনার এক আত্মীয়ের মাধ্যম দিয়ে ওই মালিক জানতে পেরেছিলেন এই যে তার যে বন্ধু যার সাথে একসাথে ব্যবসা শুরু করেছিলেন, তার সাথে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল। তো উনি তার শেয়ারটা এনার কাছে হ্যান্ডওভার করে দিয়ে চলে যান। উনি চলে যাওয়ার পর এই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত। ওখানে এমন কিছু শক্তিশালী জিনদেরকে চালান করা হয়েছিল, ওই অফিসের এসে তারা এমন কিছু কাণ্ড ঘটিয়েছিল। বিশেষ করে ঠিক যখন মিটিং হবে, প্রথম মিটিংয়ের সময় দেখা গেল সবগুলো সুইচ অফ হয়ে গেছে। তারপর দেখা গেল আরেকটা মিটিংয়ে কাপড় চোপড় নাই। এরপর বিভিন্ন যে ডিলগুলো, এই ডিলগুলো কিন্তু ওরা কীভাবে ক্যান্সেল করে দিত। এভাবে আস্তে আস্তে অল্প কিছুদিনের মধ্যে, খুব বেশি দিন লাগে নাই, ব্যবসাটাকে একদম পুরোপুরি ধ্বংস করে দেয়। এটা শুধু ব্যবসায়ের উপরে করা হয়েছিল আর মালিকের উপরে হালকা পাতলা করা হয়েছিল, যার কারণে ওনার শারীরিক বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। উনি যখন এগুলো সব কিছু সেলটেল করে দিয়ে বিদেশ চলে গেছেন, এরপরে উনি ভালো আছেন। তবে পরবর্তীতে উনি এটা জানতে পেরেছিলেন যে এই কারণেই মূলত এটা হয়েছে। ওবায়দুল হক সাহেব উনি তো পরবর্তীতে আরও কিছু চাকরি করেছেন, এই গার্মেন্টস রিলেটেড প্রতিষ্ঠানে, বাইং হাউসে চাকরি করেছেন। পরবর্তীতে উনি নিজেই একটা ছোটোখাটো গার্মেন্টস দিয়ে দেন। এখনও এটা নিয়েই উনি আছেন, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই যে ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা আমরা করি, আমরা যদি কারোর সাথে ডিল করি, কাউকে বের করে দেই বা এই ধরনের বিষয়গুলো করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ কে যে কখন কি করবে আমাদের সাথে
আমরা এটা বুঝতে পারি না। আর কোনো ধরনের অস্বাভাবিক বিষয় ঘটার সাথে সাথে এই বিষয়ে যারা বোঝেন তাদের সাথে পরামর্শ করে তড়িৎ পদক্ষেপ না নিলে কিন্তু বিপদ হবে। ওই যে যিনি মালিক, যিনি কন্টিনিউ করেছেন ব্যবসাটা, উনি কিন্তু বুঝতে পারেননি সমস্যাটা কি হচ্ছে। উনি বুঝতেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যখন বুঝেছেন তখন আর করার কিছু ছিল না। তবে সান্ত্বনা এটাই যে ওনার বন্ধু শুধু ব্যবসা প্রতিষ্ঠানের উপরই কালো জাদু করেছে, মরণ বান ওনার উপরে মারেন নাই। তা না হলে ওনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেত। যাই হোক, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওবায়দুল হক ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের আজকের ফেয়ার উইথ টুয়েসডের 9ম এপিসোডের 3য় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফেয়ার উইথ টুয়েসডের 9ম এপিসোডের 3য় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি তার নাম আরিফিন আল শাবাব। উনি একজন ব্যবসায়ী। ওনার বাড়ি ঢাকার ধানমন্ডি 15-তে। ঢাকার স্থায়ী একজন বাসিন্দা উনি। আর উনি এই ঘটনাটি শুনেছেন ওনার খুব কাছের এক বন্ধুর কাছ থেকে। মূলত সেই বন্ধুর দুঃসম্পর্কের এক মামার পরিবারের সাথে ঘটনাটি ঘটেছিল। সেই দুঃসম্পর্কের মামারা 2 ভাই 1 বোন। 2 ভাই কিন্তু ছোট। ওনাদের দুজনের বড় হচ্ছে ওনাদের যিনি বোন, সেই বোনের ছদ্মনামটা দিচ্ছি সঙ্গত কারণেই। তার নাম হচ্ছে ফারহানা। তবে 2 মামার আসল নামটাই বলছি। যিনি ভাইদের মধ্যে বড় তার নাম হচ্ছে সুমন। সে স্বভাবে বেশ শান্তশিষ্ট, ব্যক্তিত্ব সম্পন্ন। আর সবার যিনি ছোট তার নাম হচ্ছে মামুন। তো ঘটনাটি যখন ঘটে, সময়কালটা 2011 সালের 30শে ডিসেম্বর, শুক্রবার। এই যে ফারহানা আপু, উনি ধানমন্ডির একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ কমপ্লিট করেছেন। এই ফারহানা আপুদের বাড়ি কিন্তু ঢাকার মিরপুর 12-তে। নিজস্ব বাড়ি, 3 তলা বিশিষ্ট নিজস্ব একটা বাড়ি। তবে বাড়িটা একদম যে আধুনিক সেটা না, যেহেতু ওনার বাপদাদারা করেছিলেন বেশ আগের মডেলের আর কি। তো ওখানেই ওনারা আছেন। 1 ফ্লোরে ওনারা থাকেন, অন্য 2 ফ্লোর ভাড়া দিয়ে রেখেছেন আর কি। দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নাই, এমনি আর্থিকভাবে ওনারা সচ্ছল বলতে হবে। এই ফারহানা আপু যখন লেখাপড়া করতেন তখন একটা ছেলের সাথে তার পরিচয় হয়। সেই ছেলের বাড়ি হচ্ছে চট্টগ্রামের হালি শহরে। সেও ঢাকাতে লেখাপড়া করতো অন্য আর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। সে আবার তার কয়েক বছরের সিনিয়র ছিল। তো পরিচয় হয়ে গেছে। ফারহানা আপু দেখেছেন ছেলেটা ভদ্র, আর ওই ছেলেটাও দেখেছে যে ফারহানা আপু যথেষ্ট ভদ্র, নম্র, মার্জিত স্বভাবের। তখন দুজনের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তখন তারা পরিবারকে জানিয়েছেন। পরিবারকে যখন জানানো হয় তখন তারাও দেখা যাচ্ছে যে নিজেদের মতো করে আলোচনা করেছেন। ছেলের পরিবার মেয়ের পরিবারের সাথে আলোচনা করেছেন, মেয়ের পরিবার ছেলের পরিবারের সাথে যখন আলোচনা করেছেন তারাও সন্তুষ্ট। এরই মধ্যে ওই ছেলেও আবার একটা চাকরি পেয়ে গেছে, যদিও বা সেই ছেলের ইচ্ছা ছিল যে উনি বিদেশ চলে যাবেন, বিয়ে শাদী করে স্ত্রীকে নিয়ে বিদেশে চলে যাবেন, সেখানেই সেটেল হবেন, এরকম একটা পরিকল্পনা ছিল। তারপরও ভালো একটা চাকরি পেয়ে গেছেন, যেহেতু আগে উনি পাশ করে বের হয়ে গিয়েছিলেন আর কি। এ পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক। বিয়ের তারিখটা নির্ধারিত হয় 2011 সালের 30শে ডিসেম্বর, শুক্রবারে। বিয়েটা কিন্তু মেয়ের বাড়িতেই হবে। ওনারা কিন্তু কোনো কমিউনিটি সেন্টার ভাড়া করেন নাই, যেহেতু ওনাদের নিজস্ব বাড়ি রয়েছে, এই কারণে সেখানেই ডেকোরেশন করা হয়েছে। সাধারণত বিয়ে বাড়িতে যেই ধরনের ডেকোরেশন করা হয় আর কি, ওরকমই আয়োজন সব কিছু করা হয়েছে। আর ছেলের পরিবার তারা কিন্তু ঢাকাতে থাকতেন না, তারা চট্টগ্রামেই থাকতেন। ছেলে ঢাকাতে থাকতো, যেহেতু ছেলের পরিবার চট্টগ্রাম থেকেই বিয়ের দিন আসবেন, সেই অনুযায়ী তারা ওভাবেই প্রিপারেশন নিয়েছেন। তাদের একটা চিন্তা ছিল যে তারা সন্ধ্যার আগে যেন ঢাকাতে পৌঁছাতে পারেন, সেই অনুযায়ী কিভাবে ওনারা বাসা থেকে বের হবেন। ডিসেম্বর মাস তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে শীতকাল, বেলা ছোট। ওনারা চিন্তা করলেন জুম্মার নামাজ পড়ে বের হলে তো ওনারা সন্ধ্যার আগে আগে তো বিয়ে বাড়িতে পৌঁছাতে পারবেন না, কারণ চট্টগ্রাম থেকে ঢাকায় আসবেন, ঢাকার মিরপুরে। আর পথঘাটের কথা তো বলা যায় না, দেরি তো হতেই পারে। ওনারা সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হয়েছেন। যারা যারা আসার দরকার, ওই যে ভাইয়া যিনি বিয়ে করবেন আর কি, উনিও তো আগেই বাড়িতে চলে গিয়েছিলেন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবেন যাদেরকে নিয়ে আসা যায়। চট্টগ্রামে তো আবার অনুষ্ঠান হবে, মানে বরযাত্রী উপলক্ষে খুব বেশি লোক ওনারা আসেন নাই।
3 কি 4টা মাইক্রো, যত লোক আটে আর কি, খুব কাছের আত্মীয় স্বজনরা, ওইভাবেই আর কি প্রিপারেশন নিয়ে ওনারা রওনা দিয়েছেন। তো যখন রওনা দিয়েছেন তখন কিন্তু মেয়ের পরিবারের সাথে কথা হয়েছে, আর মেয়ের পরিবারের সাথে দেখা যাচ্ছে যে কয়েকটা নাম্বার দিয়ে যোগাযোগ হতো, এছাড়া কিন্তু অন্য যে আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে তো আর ওভাবে মেয়ের পরিবারের যোগাযোগ হয়নি, তাদেরকে তো মেয়ের পরিবার চেনেও না। দেখা যাচ্ছে যে মেয়ের যে ভাই সুমন ভাই আর হচ্ছে মামুন ভাই, সুমন ভাইয়ের বয়স কিন্তু যখন এই ফারহানা আপুর বিয়ের আয়োজন করা হয় তখন তার বয়স 22 কি 23 বছর, আর যে মামুন ভাই যিনি ওই সময় ওনার বয়স, তার বয়স 18-19 বছর এরকম আর কি। তো দেখা যাচ্ছে যে 18-19 বছরের কোনো ছেলে, তাদের কথাবার্তার যে ধরন 22-23 বছর বয়সী ছেলে পেলেদের কথাবার্তার ধরনের একটু পার্থক্য রয়েছে, একটু ম্যাচিউর তো অবশ্যই তারা, তাই না? আর সুমন ভাই এমনিতে বেশ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কিন্তু মামুন ভাই উনি আবার খুব নাকি চঞ্চল ছিলেন, সাধারণত এই বয়সে যেটা হয় আর কি। তো কথাবার্তা হচ্ছে তারা কত দূর আসছেন। তো দেখা গেল যে ওনারা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে যখন প্রায় 1:15টার মতো বেজে গেছে, তখন তো জুম্মার নামাজ, ওনারা প্রতিমধ্যে একটা জায়গায় গাড়ি থামিয়ে একটা মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য নেমেছেন। ওই পর্যন্ত কথা হয়েছে আত্মীয় স্বজনদের সাথে, বিশেষ করে যাদের নাম্বার তাদের কাছে ছিল, কিন্তু জুম্মার নামাজের পর থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না, ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না। সবাই চিন্তা করেছিলেন হয়তোবা তাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এই কারণে যোগাযোগ করা যাচ্ছে না, ওনারা তো বেরই হয়েছেন। এদিকে ওনারা কিন্তু ওনাদের মতো করে আয়োজন করেই যাচ্ছেন। এদিকে ফারহানা আপু উনি কিন্তু এই হবু হাজব্যান্ডকে ফোন দিচ্ছিলেন, যেহেতু ওনারা পূর্ব পরিচিত ছিলেন, নাম্বার তো ছিলই, ফোন দিচ্ছেন, তার ফোনেও ফোন ঢোকে না। একবার হলো কি, বেশ কয়েকবার রিং হলো, এরপরে মনে হলো সে ফোনটা কেটে দিল, এরপরে আর ফোন ধরে না, মানে ফোন বন্ধ, সোজা কথা, সবার ফোনই বন্ধ। পথে কোনো অসুবিধা হচ্ছে কি না এরকম চিন্তা তো থাকতেই পারে, সবার ফোন একসাথে কীভাবে বন্ধ হয়। এদিকে সময় যত পার হচ্ছে সবার মধ্যে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, যে কী ব্যাপার, কারোর সাথে যোগাযোগ হচ্ছে না কেন। সবার মধ্যে কিন্তু একটা চিন্তা ছিল, পথে মনে হয় কোনো দুর্ঘটনা ঘটেছে। এদিকে ওনাদের পরিচিত যেই সার্কেলটা ছিল তাদের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে যে পথে কি এরকম কোনো বরযাত্রীওয়ালা কোনো গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে কি না। কারণ ওনারা ঠিক যেই জায়গাতে গাড়ি থামিয়ে নামাজ আদায় করেছিলেন জুম্মার নামাজ, এই জায়গাটা সম্ভবত ফেনীর কোনো একটা জায়গা ছিল, মানে এরকমটা বলেছেন আর কি। তো এর পরে বা আগে ওই সময়ে এরকম কোনো দুর্ঘটনার খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। কিন্তু তাহলে ফোন সবার বন্ধ কেন? এদিকে এরকম করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে, বরযাত্রী আর আসে না। তো এরকম হচ্ছে কিন্তু কারণটা কি? কারণটা তো বোঝা যাচ্ছে না যে আসলে ব্যাপারটা কি। এদিকে সন্ধ্যার পরপরই মেয়ে পক্ষের আত্মীয় স্বজনরা, যারা যারা দূরের আত্মীয়, তারা তো আগে চলে আসছিলেন। ঢাকাতে যারা থাকেন, ঢাকাতে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা তো গিফট নিয়ে সবাই আসতে শুরু করেছেন। এদিকে ছেলে পক্ষ তো আসে না। হঠাৎ করে নাকি এই ফারহানা আপুর কাছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোন আসার পর ওই অপরিচিত লোকটি বলছে যে দেখেন, আপনার সাথে তো আজকে আমাদের এই কাছের এক বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল, ও আপনাকে বিয়ে করবে না। ওরা গাড়ি ব্যাক করে আবার চট্টগ্রামের হালি শহর চলে গেছে। জুম্মার নামাজের পরপরই এটা হয়েছে, তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে, আপনাকে বিয়ে করবে না। সে কিন্তু কনে বেশে হাতে মেহেদি লাগিয়ে বাড়িতে বসে আছে। তখন এই অবস্থা, তখন একটা মেয়ের মনে কী ধরনের ঝড় শুরু হয়ে যেতে পারে, প্রিয় লিসেনার্স আপনারা একবার চিন্তা করুন। মেয়েটা প্রথমেই কিন্তু তার মা বাবা ভাই বা আত্মীয় স্বজনদেরকে বিষয়টা বলে নেই। সে তার সাথে আবার একটু কথা বলার চেষ্টা করতে গেছে, সে ফোনটা কেটে দিয়েছে। এরপর তার ফোন বন্ধ, মানে সুইচ অফ ফোনের। ওই ছেলেটাকেও সে যোগাযোগ করার চেষ্টা করছে। ওই ছেলের বন্ধুবান্ধবদের সাথে ওরকম একটা পরিচিত ছিলেন না ফারহানা আপু, শুধু ওই ছেলেটাকেই চিনতেন, তার কাছের বন্ধুবান্ধবদেরও ওইভাবে চিনতেন না। আর ওই সময় ফারহানা আপু এই ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন না। ওই সময় তো ফেসবুক এতটা অ্যাভেলেবল ছিল না। 2011 সালে ফেসবুক ছিল, কিন্তু মানুষ এতটা ব্যবহার করতো না। সবার হাতে তো স্মার্টফোন তখনও
ওভাবে এতটা ব্যাপকতা পায়নি। অনেকেই তখনও বাটন ফোন ব্যবহার করার সময়, আমি নিজেও বাটন ফোন ব্যবহার করতাম। তো এদিকে উনি তো এভাবে আর খুঁজে পাচ্ছেন না। চট্টগ্রামের হালি শহরে ওনার পরিচিত কোন আত্মীয় থাকতে পারে, তাদেরকে উনি খোঁজার চেষ্টা করছিলেন। ওই সময় চিন্তা করলেন যে এইভাবে উনি একা একা বিষয়টা সমাধান করতে পারবেন না। তখন উনি কী করলেন, ওনার এক মামা আছে এই ফারহানা আপুর, ওনার বাবাকেও বলেন নাই, বাবা এটা শুনলে তো স্ট্রোক করতে পারেন, উনি আবার হার্টের রোগী, এরকম একটা সিচুয়েশন যদি তৈরি হয় কি জবাব দেবেন মানুষের কাছে, মানুষ কি বলবে। তখন ওই মামাকে ডাকলেন, মামাকে বিষয়টা বললেন। মামা তো বিষয়টা শুনে খুব চিন্তিত হয়ে গেলেন। উনি বলেন ঠিক আছে, দেখি আমাদের কোন আত্মীয় স্বজন আছে। তখন ওই হালি শহরে ওনাদের যে আত্মীয় স্বজনদের মধ্যে যারা ছিলেন আর কি, এরকম কয়েকজনের সাথে যোগাযোগ করা হয়। তারা সত্যি ওখানে খোঁজ নিতে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে তারা সত্যি বের হয়েছিলেন, আবার তারা ফেরত আসছেন নিজ বাড়িতে, তারা বাড়িতেই আছেন। তাহলে কেন এই কাজটা তারা করলেন? কি অপরাধ মেয়েদের? তারা তো পূর্ব পরিচিতই। এই বিষয়ে তারা যখন কথা বলতে চাইলেন, তারা এক বাক্যে জানিয়ে দিলেন যে আপনাদের সাথে এই বিষয়ে কোনো কথা হবে না। আপনারা যে আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য যে খরচগুলো হয়েছে, প্রয়োজনে আমরা সেই খরচগুলো দিয়ে দিব, তারপরও এটা নিয়ে আমরা কোনো কথা আর বলবো না। আসলে এটা তো খরচের বিষয় না, এটা তো একটা সম্মানের বিষয়, একটা মেয়ের আত্মসম্মানের বিষয়, একটা পরিবারের সম্মানের বিষয়। এটা তো আসলে খরচের সাথে সম্পর্কযুক্ত করলে হবে না। এটাও কিন্তু তারা ওখানে বোঝাতেই পারলেন না। তারা বললেন যে আপনাদের সাথে এখন আর আমরা এই বিষয়ে কোনো কথাই বলবো না, আপনারা যান। তখন ওনারা বললেন যে এরকম একটা কাজ করলেন, আমরা কিন্তু আইনের আশ্রয় নিব, এটা সেটা বলে আসলেন। তখন ওরা বললেন ঠিক আছে, আপনাদের যা খুশি তাই করেন, কিন্তু ওখানে বিয়ে হবে না। কেন হবে না? মেয়ের অপরাধ কি? ওরা কিছুই বলতে পারেন নাই, খালি বলেছেন হবে না, হবে না, শেষ, আমরা যাব না। ছেলে বিয়ে করবে না, বলে ছেলের সাথে কথা বলতে চাই, ছেলেকে ডাকো। ছেলে আসছে, তখন বলছে তোমার আত্মীয় স্বজন মা বাবা যেটা বলতেছে, এটা কি তাদের কথা না তোমার কথা? ছেলে বলতেছেন যে এটা আমার কথা, সিদ্ধান্ত আমি নিয়েছি, আমি বিয়ে করব না। ওনারা শুধু আমার কথাটাই রিপিট করছেন মাত্র। তুমি কেন বিয়ে করবে না? আমার ইচ্ছা, আমি করব না। এদিকে তখন ওই ছেলের মা বাবা বলতেছেন দেখেন ভাই, ছেলের কথা তো শুনলেন, বিষয়টা নিয়ে আমরাও খুব বিব্রত, লজ্জিত। ছেলেটা কেন মাঝপথে এরকম আচরণ করলো, এটা আমাদেরও বোধগম্য হচ্ছে না। কিন্তু ছেলে করবে না, আমরা ওই সময় বুঝিয়েছিলাম। সে বলেছে যে তাকে যদি বেশি চাপাচাপি করা হয়, সে নাকি এখনই এই মাইক্রো থেকে লাফ দিয়ে কোনো একটা বাস বা ট্রাকের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করবে। এখন আমাদের কিছু করণীয় নাই, আমরা ছেলের উপর তো এভাবে জোর করতে পারি না, আমাদের একটাই ছেলে, সুতরাং আপনারা চলে যান। তো এই বিষয়টা যখন তারা বললেন যে এই সিচুয়েশন, এদিকে তো মেয়ে পক্ষের আত্মীয় স্বজনরা আসছে, এসে তারা বলতেছে কী ব্যাপার, বিয়ে কখন হবে, এই বিষয়ে যে এরকম জটিলতা হচ্ছে, এগুলো তো তাদেরকে বলা যাচ্ছে না। তারা তাদের মতো করে খাওয়া দাওয়া করে গিফট দিয়ে তারা চলে যাচ্ছেন আর কি। তখনও কিন্তু তারা ফোনে ফোনে ওই আত্মীয়দের মাধ্যম দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন যে কোনোভাবে এটা ম্যানেজ করা যায় কি না, কিন্তু না, শেষ পর্যন্ত আর করাই গেল না। ফারহানাপুর বিয়েটা ভেঙে গেল। অদ্ভুত বিষয় হচ্ছে, এরপর থেকে ফারহানা আপু ওই ছেলের সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করলেও উনি কখনোই ওই ছেলের সাথে আর যোগাযোগ করতে পারেননি। তবে যখন দেখা গেল যে উনি কোনোভাবেই আর যোগাযোগ করতে পারছেন না, ওনার আত্মসম্মানে প্রচণ্ড রকমের আঘাত লাগে। ওনার শুধু একটাই প্রশ্ন ছিল, ওনার অপরাধটা কী ছিল, কী অপরাধে এই আচরণটা করা হলো। প্রিয় লিসেনার্স, এতক্ষণ তো আমরা একদম স্বাভাবিকভাবে ঘটনাটি শুনলাম, মানে যেটা হয়েছে। এইবার আসি অন্য প্রসঙ্গে, এই ঘটনাটা কেন হলো। তো এই ফারহানা আপু, উনি বিষয়টা নিয়ে খুব ভেবেছিলেন। একটা সময় তো মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন, এমনকি মানসিক রোগের ডাক্তারও দেখিয়েছিলেন। উনি একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, বিষণ্ণতা, হতাশা ওনাকে একদম গ্রাস করে ফেলেছিল। একটা শিক্ষিত সুন্দরী নারী, কোনো অপরাধ নাই, কিচ্ছু নাই, ওনার নামে কোনো ক্লেমও কেউ দিতে পারে না, অথচ তার সাথে এরকম একটা ঘটনা ঘটলো। এই ঘটনা ঘটার পর আত্মীয় স্বজনরা তো কত ধরনের কথা বলেছে, এদের মুখ তো আর বন্ধ করে রাখা যাচ্ছে না। তো এই কারণে মূলত উনি অনেক বিষণ্ণতার মধ্যে চলে গিয়েছিলেন, আর আত্মসম্মানে তো মারাত্মক আঘাত লেগেছে, এবং এটা লাগাটাও স্বাভাবিক। উনি কিন্তু এরপরে
জানার চেষ্টা করেছিলেন যে এটা আসলে এমন কোনো কারণ কি এর পিছনে রয়েছে যার কারণে ছেলেটা বিয়ে করতে এসে জুম্মার নামাজ পড়ে আবার হঠাৎ করে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এরকম কেন হলো? বাড়ি থেকে বের হওয়ার সময় বা জুম্মার নামাজ যখন পড়তে ঢুকেছে তখনও তো কথা হয়েছে, তখনও তো কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি, কেন এমনটা হলো? তো এরপর উনি ওনার এক বান্ধবীর মাধ্যম দিয়ে এক হুজুরের সন্ধান পেয়েছিলেন। সেই হুজুরের কাছে যান। সেই হুজুরের কাছে যাবার পর উনি বেশ কিছু তথ্য অনুসন্ধান করার চেষ্টা করেন। তবে ওই হুজুর বলেন, না, এখানে কোনো কালো জাদুর বিষয় না, ওই ছেলের উপর কেউ কালো জাদু করেনি, ওই ছেলের উপর জিনের কোনো প্রভাব নাই, আপনার উপরও কালো জাদুর কোনো প্রভাব নাই, আপনার উপরও জিনের কোনো প্রভাব নাই। সুতরাং এটা এমনিতেই হয়েছে, আল্লাহ ভাগ্যে রাখে না, এই জন্য হয়েছে, কিন্তু এখানে কেউ কোনো কালো জাদু করেনি বা জিনের ব্যাপার স্যাপার এখানে নাই। তো এই কথা শোনার পর উনি মেনে নিলেন ভাগ্যকে, কিন্তু তারপরও এটার কারণ কি, এটা ওনার মনের মধ্যে বারবার একটা কৌতূহল সৃষ্টি করছিল। তো একটা পর্যায়ে এসে উনি একটা কারণ অনুসন্ধান করলেন এবং সেখান থেকে উনি একটা বিষয় সন্দেহ করেন। এইটাই হচ্ছে এই ঘটনার সবচাইতে টার্নিং পয়েন্ট। এবার আমরা চলে যাব 2011 সালের 30শে ডিসেম্বর শুক্রবার সকালে। বিয়েটা কিন্তু হচ্ছিল ওনাদের বাড়িতে। প্রিয় লিসেনার্স, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, বিয়েটা কিন্তু ওনাদের বাড়িতে হচ্ছিল। যেহেতু কয়েকদিন থেকেই ওনাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসা যাওয়া করছিলেন, আর কয়েকদিন থেকেই এই আত্মীয় স্বজনদের খাবার দাবার রান্না করার জন্য একজন বাবুর্চিকে আনা হয়েছিল। তারা প্রতি ওয়াক্তেই এতগুলো মানুষের জন্য রান্নাবাড়া করতেন, এরকম প্রিপারেশন তাদের ছিল। তো যেদিন বিয়ে হবে ওই দিন সকালবেলা খিচুড়ি রান্না করা হয়েছিল। তখন একজন পাগল নাকি আসে, সকালবেলা খিচুড়ি রান্না হয়েছে, পাগল আসে। তখন কিন্তু খিচুড়ির সাথে সাথে ওই অন্য খাবার দাবার, বিশেষ করে যেগুলো সেগুলো বাজারঘাট করা হচ্ছিল আর কি, যেহেতু ওখানেই রান্না বাড়া হবে। তো পাগল আসছেন, আসার পর উনি বলতেছেন যে, এই আমাকে মাংস দিয়ে খিচুড়ি দে। তখন উপস্থিত লোকজন বলছে, মাংস তো এখনও হয় নাই, তো আর খিচুড়িও তো আমরা এখনও কেউ খাই নাই, আমরা আগে খাই তারপর আপনি খান। তখন বলে, না, আমাকে আগে দে। এই এক কথা দুই কথায় মানে ওইখানে একটা সমস্যা হয়ে যায়। প্রথম সমস্যাটা তৈরি হচ্ছে বাবুর্চিদেরকে দিয়ে। বাবুর্চিরা বলে যে, আমরা কীভাবে আপনারা দেবো, বাড়ির যারা মালিক তারা যদি আমাদেরকে না বলে আপনি তো বাইরে থেকে আসেন, আমি কীভাবে দেবো, এটা তো আমাদের এখতিয়ার নাই। হ্যাঁ, এটা সত্য, তারা তাদের দায়িত্বটা পালন করেছেন আর কি। তখন নেমে আসে হচ্ছে এই যে মামুন, ফারহানা আপুর সবার ছোট ভাই যিনি আর কি, মামুন। তার বয়স তো এই 18-19 বছর, একটু চঞ্চল স্বভাবের, বদডাকি স্বভাবের ছেলে। এই কি হয়েছে? তখন বাবুর্চি বলছে, এই যে পাগল এসে খিচুড়ি চাচ্ছে, এখন তো কাউকে দেওয়া হলো না, মাত্র খিচুড়িটা নামাইলাম। তখন নাকি এই মামুন বলে ওঠে, এই বেটা, তুই আসার সময় পেলি না? সকালবেলা আসছিস বিয়ে বাড়িতে বিরক্ত করার জন্য, তোর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, যা বের হ। তো সে কিন্তু বেশ এগ্রেসিভ ওয়েতেই কথাটা বলেছিল। তখন যেটা হয়, এই মামুনের 3জন বন্ধু ওই আশেপাশেই ছিল। তারা কিন্তু ওই বিয়ের জন্য, যেহেতু বাসা বাড়িতে হবে, এখানে তো আর কমিউনিটি সেন্টারের লোকজন নাই, এনাদেরকে সব কিছু করতে হবে। দেখা যাচ্ছে এই বয়সের ছেলেমেয়েরা তো খুব ছুটতে পারে বেশি, এই জন্য তার কিন্তু আরও 3জন বন্ধু ছিল। এই 3 বন্ধুর নাম জানা যায়নি ওভাবে। তো এই 3 বন্ধু আবার এই মামুনের সাথে যোগ দিয়েছে। এই কী হয়েছে? এই দেখতে পাগলটারে বের করতে এখান থেকে। তখন নাকি একজন ওই পাগলের জট ছিল, মাথায় জট হয়ে গেছে, সে জট ধরে টান দিছে, আয় বেটা বের হ, তোর তো জামা কাপড়ও ধরা যাবে না, তোর জামা কাপড় ধরলে তো আমার হাত ময়লা হয়ে যাবে, এই বলে মাথার জট ধরে টান দিয়েছে। তো আর একজন আবার হাত ধরে টান দিছে, মানে একজন এক হাত ধরছে, আর একজন আর এক হাত ধরছে, আর একজন মাথার জট ধরে টানছে। এইভাবে টানতে টানতে তার পিছন থেকে ধাক্কাচ্ছে হচ্ছে মামুন। গেট থেকে বাইরে বের করে দিয়েছে। এদিকে ওই যে যিনি বাবুর্চি ওই মামুন ভাই যিনি, ওনাকে বলছিলেন যে, স্যার আপনি এই বিয়ের দিন এইভাবে তাদেরকে বিদায় দিতে হয় না, কিছু খাবার দেই। তখন নাকি এমনভাবে চোখ গরম করছে এই মামুন ওই বাবুর্চির দিকে তাকিয়ে, মানে ওই চোখ গরমেই বাবুর্চি আর কোনো কথা বলতে পারেন নাই। ওই পাগলটাকে ওখান থেকে বের করে দেওয়া হলো। এরপর তারা তো নাস্তা পানি করেছে, ঠিকঠাক মতো নাস্তা পানি হয়েছে।
তারপর দেখা গেল যে সব কিছু ঠিকঠাক। জুম্মার পরে এই ছেলে আর তো আসলো না। এই বিষয়টা কিন্তু এই ফারহান আপু একটু দেখেছিলেন। উনি বাসার দোতলা, ওনারা আবার দোতলাতে থাকতেন, নিচতলা ভাড়া ছিল, 3 তলা ভাড়া ছিল, দোতলাতে ওনারা থাকতেন আর কি। উনি আবার বারান্দায় আসছিলেন ওই সময়, কি মনে করে। ওই সময় কিন্তু উনি ওনার হবু স্বামীর সাথে ফোনে কথা বলছেন, তোমরা কত দূর বের হয়েছো কিনা। কথা বলতে বলতে আসলে নিচে দেখেন যে এরা কাকে যেন বের করে দিচ্ছে। তো উনি আবার তাকে একটু ফোনে হোল্ড করে রেখে বলছে, এই কী হয়েছে রে। তখন আবার এই মামুন বলছে, এই আপা তোর এসব বিষয়ে মাথা কামান লাগবে না, তুই যা ভিতরে যা। উনি জাস্ট এতটুকুই দেখেছিলেন। তো এই বিষয়টা কেন যেন ওনার মনে হয়েছে যে আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো, বিষয়টা এটা কি। পরে উনি মামুনকে ডাকলেন। মামুনকে ডাকার পর বলছেন, হ্যাঁ এটা তো হয়েছিলই, তো ওইখানে যে পাগল এসে খাবার চাইছিল, এই জন্য আমরা তো দেই নাই, এভাবে আমরা বের করে দিছি। তারপরে দেখা গেল যে ওই বেশ কিছু সমস্যা, এই যে আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু মোটামুটি বিয়ে ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে কথা বলছি আর কি। এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে এই যে মামুন আবার বাইক চালাতো। সেই বাইক চালাতে গিয়ে আগারগাঁয়ের এখানে একটা রিক্সার সাথে বাইকটা বেঁধে যায়। রিক্সারও কিছু হয় নাই, বাইকেরও তেমন কিছু হয় নাই। তবে হয় কি, ওই যে রিক্সার যে হুড, এই হুডের এখানে কিন্তু একটা লোহা থাকে, অ্যাঙ্গেলের মধ্যে একটা লোহা থাকে। ওই হুডটা উঠিয়ে দিয়ে ওটা আবার চাপ দিয়ে বসিয়ে দিতে হয়। ওইটার সাথে তার ডান হাতের একটু ঘষা লেগেছে মাত্র, হাত কিন্তু ভাঙেও নাই, ওরকম কিছুই না, জাস্ট একটু সামান্য ছিলে গিয়েছে। সেও রিক্সাওয়ালার সাথে ওইভাবে খারাপ ব্যবহার করে নাই, চলার পথে তো এরকম হয়ই। তো এরপর থেকে নাকি তার হাতটা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, সে হাতে আর শক্তি পায় না। ডাক্তার দেখানো হয়েছে, সে হাতে আর শক্তি পায় না। এরপর ওই যে তার যে বন্ধু পাগলের জট ধরে টান দিয়েছিল, তার মাথার চুল নাকি অস্বাভাবিকভাবে পড়তে থাকে। পড়তে পড়তে তার মাথার চুল সবই পড়ে যায়। মানে একটা মানুষ যদি পুরোপুরিভাবে টাক হয়ে যায় কেমন দেখা যায়। একটা অল্প বয়স্ক ছেলে যার বয়স 18-19 বছর, তার মাথায় একটা চুলও নাই, এরকম অবস্থা হয়। আর ওই যে যেই 2 বন্ধু পাগলের 2 হাত ধরেছিল, তাদের হাতও নাকি প্যারালাইজড হয়ে গিয়েছিল। প্যারালাইজ বলতে কি, মানে নাড়াতে পারে কিন্তু হাতে শক্তি পায় না, মানে ওই হাতে ভারী কিছু করতে পারে না, বা হাতেই করতে হয়, ডান হাতে কিছু করতে পারে না। এই 3 জনের হলো হাতে সমস্যা। বিশেষ করে মামুনের হাতটা এমনভাবে শুকিয়ে গেছে, একটা বাচ্চার হাত যেরকম তার এই কাঁধ থেকে নিচ পর্যন্ত ওই রকম, বাম হাতটা ঠিক আছে, আর একজনের মাথা চুল পড়ে গেছে। তো এই বিষয়গুলো যখন ঘটলো, তখন ফারহানা আপুর মনের মধ্যে কিন্তু সন্দেহটা আরও তীব্র হতে থাকে যে জিনের কোনো সমস্যা নাই, কালো জাদুর কোনো সমস্যা নাই, নিশ্চয়ই ওই পাগলের সাথে এটার কোনো একটা সম্পর্ক রয়েছে। উনি যখন পরিবারকে এই বিষয়টা জানান, তখন পরিবারের টনক নড়ে, আসলেই তো তাই, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার হয়েছে। এরপরে ভালো একজন হুজুরের সাথে ওনারা দেখা করেছিলেন। হুজুর যখন সব কিছু শুনলেন, হুজুর বললেন যে সর্বনাশ হয়ে গেছে, আপনারা তো আসলে অভিশপ্ত হয়ে গেছেন, ওই পাগলের অভিশাপ লাগছে, ও তো আল্লাহর কাছে বদদোয়া করছে। সাধারণত যখন কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, তখন আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে পাঠান, এই ব্যক্তিরা এমনিতেও আসে, এদেরকে কখনো খালি হাতে ফেরত দিতে হয় না। সবার আগে যদি খাবার তাকেও দিতে হয়, তারপরও দিতে হবে, ও যেটা খেতে চাবে ওটাই দিতে হবে। হ্যাঁ, অল্প করে দেন, তারপরও দেন। এই কাজটা কিন্তু আপনারা খুব ভুল করে ফেলছেন। আর ভুল এমন হয়েছে, এটা ভুলের পর্যায়টা অন্যায়ের পর্যায়ে চলে গেছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে। সুতরাং এইটা কিন্তু ওই পাগলের মনে কষ্ট লেগেছে, তার অভিশাপ লেগে গেছে। আর সে অভিশাপ হয়তো বা দেয় নাই, বা দিতেও পারে, আল্লাহ তাআলার তরফ থেকে এটা চলে আসছে। সুতরাং এই বিষয়টা এই কারণেই হতে পারে। উনিও কিন্তু কিছু বলেন নাই, কারণ উনি যখন এই ঘটনা শুনেছেন এটা অনুমান করে বলেছেন। এখন সমাধান কি, বলে সমাধান নাই, এটা অভিশাপ লেগেছে। ওই পাগলকে যদি পাওয়া যায়, এই ধরনের ক্ষেত্রগুলোতে ওই ধরনের পাগলকে আর পাওয়াও যায় না খুঁজে কখনো। যদি পাওয়া যায়, তার কাছ থেকে দোয়া নেওয়া যায়, তাইলে এটা সমাধান হতে পারে, নাহলে এটা হবে না। পাগলকে কোথায় পাওয়া যাবে? এই যে মামুন ছেলেটা, সুমন কিন্তু দেখে নাই। সুমন ভাই যিনি, উনি তো অন্য সাইডে ছিলেন, উনি থাকলে হয়তো এরকম ঘটনা ঘটতো না, কারণ উনি বয়সে একটু সিনিয়র, আর তার ব্যক্তিত্ব, কথাবার্তা এই মামুন ভাই থেকে অন্যরকম আর কি। তখন তো
এই ঘটনার সাথে যারা ওই সময় যারা ছিলেন আর কি, ওই যে মামুন ভাই তো ছিলেন, তার সাথে আরও 3 বন্ধু ছিল, ইনারা নাকি অনেক খুঁজেছেন ওই পাগলকে, পাওয়া যায় না। এমনকি ফারহানা আপুও যখন বাইরে বের হতেন তখনও চেষ্টা করতেন ওই পাগলকে খোঁজার জন্য, কিন্তু কখনোই খুঁজে পাননি, কারণ ওনাকে তো আসলে ওইভাবে কেউ দেখে নাই। সকালবেলা ওই গেটের ওখানে আসছে, ওইখান থেকে তো এর ধরনের ঝামেলা হয়েছে, ভিতরে আত্মীয় স্বজনরাও কেউ দেখে নাই ওইভাবে। এদিকে ফারহানা আপু উনি যখন বিষয়টা বুঝতে পারলেন, এই বিষয়টা তো আসলে আর ওই ছেলেকে বলাও যায় না, আর ওই ছেলের সাথে উনি আর যোগাযোগও করতে পারেন নাই, শুরুর দিকে কয়েকবার করার পর আর উনি ট্রাইও করেন নাই। এইভাবে কেটে যাচ্ছিল দিন, উনি মনে মনে খুঁজে যাচ্ছিলেন। এই যে 2011 সাল থেকে সময় চলে যাচ্ছে, 1 বছর 2 বছর করতে 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 অনেকগুলো বছর বলতে 2018 সাল চলে আসছে। 18 সাল চলে আসছে, এর মধ্যে কিন্তু ফারহানা আপুকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দেখা গেল যে তারা আসছে, ফারহানা আপুকে দেখতে আসছে, দেখার পরে বলছে আমরা পরে জানাবো, যাওয়ার পর তারা আর কোনো যোগাযোগ করেন নাই। এভাবে কিন্তু 2018 সালও পার হয়ে যায়। 2018 সাল পার হওয়ার পর 2019 সালের একদম শুরু এটা বলা যাবে না, এটা সম্ভবত ওনারা এইভাবে বলেছিলেন যে 2018 সালের ডিসেম্বরের একদম শেষ দিকে এমন একটা নির্দিষ্ট সময়ে এই ফারহানা আপু উনি ওনার যে ভাই এই যে মামুন, এই মামুনকে নিয়ে ওনাদের নিজস্ব একটা প্রাইভেট কার নিয়ে, যতটুকু বলেছেন ওনারা গাজীপুরের কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, কোনো একটা কাজে, পারিবারিক কোনো একটা কাজে। তখন ওই গাজীপুরের কিছু জঙ্গল আছে না, জঙ্গলের ভিতর দিয়ে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে চলার সময় নাকি একটা জায়গায় গাড়িতে কিছু সমস্যা দেখা দেয় বলতে গাড়ি যে থেমে যাচ্ছে বিষয়টা এরকম না, গাড়ি আস্তে চলছে, মনে হচ্ছে গাড়িটা কোনো সমস্যা হচ্ছে, ড্রাইভার সাহেব আস্তে চালাচ্ছেন আর কি। হঠাৎ করে এই মামুনের চোখ যায়, মামুন ভাই কিন্তু সামনে বসা ছিলেন, ড্রাইভিং সিট যেটা এটার পাশে, আর ফারহানা আপু পিছনে বসা ছিলেন। এই মামুন ভাই বলতেছে এই আপা দেখ ওই সেই পাগলটা, যেই না বলছে ওই সেই পাগলটা, সাথে সাথে মানে গাড়ি ওইখানেই দাঁড় করানো হয়েছে। এই মামুন ভাই আর ফারহানা আপু লাফ দিয়ে গাড়ি থেকে নামছেন, নেমেই তো এই যে মামুন ভাই ওই পাগলের পা জড়ায় ধরছে, চিনতে পারছে এইটাই সেই পাগল। এদিকে ফারহানা আপু পা জড়ায় ধরছে যে আমাদের তো বিশাল একটা অন্যায় হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। এই যে মামুন ভাই ওই 2011 সালে ওনার বয়স ছিল 18-19 বছর, আর 2018 সালে এসে ওনার বয়স তারও বেড়েছে, আরও পরিপক্ক হয়েছেন আচার আচরণে, বুদ্ধিমত্তায়, তো উনি তো আর পা ছাড়ে না। এদিকে হয় কি পাগল কোনো কথা বলে না, চুপ, সে কিছুই বলছে না, মানে তার মধ্যে কোনো মনে হচ্ছে কোনো অনুভূতি নাই, সে বোবা কালা, সে কিছু শুনছেও না, বুঝতেও পারছে না, সে একদম চুপ। এদিকে এই দুইজন কিন্তু পা ছাড়ে না যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। একটা পর্যায়ে কি হয়, এই পাগল ডান হাতটা এই ফারহানাপুর মাথায় রাখেন, মাথায় রেখে কোনো চুলের উপরে হাত বুলাই দেন, আর এই যে মামুন সেও তো পা ধরে রাখছে, পাগল কি করছেন, তার বাম হাত দিয়ে এই যে মামুন ভাইয়ের ডান হাত, মানে আমরা যদি কারো মুখোমুখি দাঁড়াই তাহলে আমার ডান হাতের পাশটা কিন্তু তার বাম পাশ, আর তার বাম পাশটা আবার আমার ডান পাশ, এরকম কিন্তু মুখোমুখি দাঁড়ালে। তো উনি কি করেছেন, এই পাগল তার বাম হাত দিয়ে মামুন ভাইয়ের ডান হাত যেটা কিন্তু শুকিয়ে গেছে একদম, ওই হাতে তেমন কোনো শক্তিই নাই বলতে হবে, উনি ওই হাতটা ধরেছেন, চেপে ধরে মামুন ভাইকে উপরে তুলেছেন, তারপর বলছেন যা, জাস্ট এতটুকুই, এটা বলেই উনি নাকি আবার হাঁটা ধরছেন। এরপর কিন্তু ওই পাগলের পিছনে ওনারা মানে একটু আগানোর চেষ্টা করেছিলেন, ওই পাগল হাতটা মানে সামনের দিকে তাকেই এক হাত পিছন দিকে ইশারা করে দিতে, আর আসা লাগবে না, মানে ইশারা করে দেন আমার পিছনে আসিস না। এরপর তো ওনারা গাড়ি নিয়ে আবার সামনের দিকে আগাতে থাকলেন। এরপর ফোন করে কিন্তু বাসায় জানিয়েছিলেন যে এই ব্যাপার, যে ওই পাগলকে তো পাইছি। পরিবার থেকে ওই পাগলকে কেন জোর করে গাড়িতে তুললি না, কেন তাকে আবার আমাদের বাসায় নিয়ে আসলি না। এখন ওনারা তো বুঝাইতে পারতেছেন না যে আসলে সিচুয়েশনটা তো ওরকম না, তাকে নিয়ে আসার মতো না। যাই হোক, এদিকে ওই আত্মীয় স্বজনদের সাথে দেখা করেছেন, বিশেষ করে যে পারিবারিক কাজে ওনারা গিয়েছিলেন। যখন বাড়িতে ফেরত আসেন ওই সময়ে ফারহানা আপুর মধ্যে কেমন ধরনের একটা
ভালো অনুভূতি হচ্ছিল। ওনার মধ্যে যে বিষণ্ণতা যে একটা বিষয়গুলো কাজ করছিল, মনে হচ্ছে ওনার বডিটা অনেক হালকা হয়ে গেছে, এমনটা মনে হচ্ছিল। এই ঘটনার ঠিক একদিন পর কিভাবে যেন ওই যে ছেলেটা যার সাথে ওনার বিয়ের কথা হয়েছিল সে যোগাযোগ করে অন্য আরেকজনের মাধ্যম দিয়ে। জানা যায় যে ওই ছেলেটাও এতদিন বিয়ে করেনি। সে এই ঘটনার পর থেকে কেন জানি তার আসলে বিয়ে করার কোনো ইচ্ছাই জাগেনি। পরিবার থেকে বলা হয়েছিল বিয়ে করতে, উনি নাকি কোনো মেয়েই দেখতে চান নাই, বলে যে না যাব না। মানে কোনো রকমভাবেই তাকে বিয়ের কোনো ধরনের কোনো পদক্ষেপের দিকে ঠেলে দেওয়া যায়নি। হঠাৎ করে মনে হয়েছে নাকি, হঠাৎ করে মানে উনি যোগাযোগ করেছেন যেদিন, তার আগের দিন নাকি রাতের বেলা হঠাৎ করে মনে হয়েছে এই ফারহান আপুর কথা। মানে উনি একটা ঘোরের মধ্যে ছিলেন। এরপর ফারহান আপু তো বুঝতে পারছেন আসলে বিষয়টা কি, ওই ছেলেটাকে তো আর দোষ দেওয়া যায় না। এরপর খুবই দ্রুততার সাথে 2019 সালের জানুয়ারি মাসের 3 তারিখে এই ফারহান আপুর সাথে ওই ছেলেটারই বিয়ে হয়। ফারহানা আপু 2023 সালে উনি অস্ট্রেলিয়াতে চলে গেছেন। সেই ছেলের সাথে ওনারা মানে উনি এখনও ওখানেই রয়েছেন, ওনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে ওনাদের এখনও কোনো বেবি হয়নি, এমনটাই জানা গিয়েছে আর কি, এখনও কোনো বেবি হয়নি। তবে আলহামদুলিল্লাহ এত দীর্ঘ একটা প্রচেষ্টা, মানে এত একটা কঠিন একটা যন্ত্রণা, মানসিক একটা অস্থিরতা, পুরো একটা পরিবার এই বিষয়টা কিন্তু সাফার করেছে। সবচেয়ে বেশি সাফারার কিন্তু এই ফারহান আপু। বহু আত্মীয় স্বজনদের কটু কথা ওনাকে শুনতে হয়েছে। তো কোনো ঝাড়ফুঁক তাবিজ কবজে কিন্তু এই সমস্যা যাবে না, এটা কিন্তু ওই হুজুর বলে দিয়েছিলেন যে এটা কিন্তু এই বিষয় না, এটা ঝাড়ফুঁকের বিষয় না, এটা আল্লাহর কাছে দোয়া করেন, এটা বদদোয়া লাগছে তো এটা আল্লাহ তাআলা চাইলে ওই পাগলের সাথে দেখা হতে পারে, আল্লাহ তাআলা চাইলে এই বদদোয়া কেটে যেতে পারে, কিন্তু ঝাড়ফুঁক করে এগুলো কোনো কাজ হবে না। তো আলহামদুলিল্লাহ একটা হ্যাপি এন্ডিং হলেও মাঝখানে প্রায় 8 বছর এই ফারহানা আপুর উপর দিয়ে কিন্তু অনেক ঝড় বয়ে গেছে। অনেক মানসিক অস্থিরতা তো ওনার ছিলই। একটা সময় মনে হয়েছে উনি সুইসাইড করবেন, এমনটা ওনার কাছে মনে হয়েছে আর কি। এরকম একটি ঘটনা। আর একটা বিষয় হচ্ছে এই যে যিনি মামুন ভাই, এরপর কিন্তু ওনার হাতটা অনেকটাই স্বাভাবিক, বলতে কি মানে একদম যে স্বাভাবিক আগের মতো স্বাভাবিক বিষয়টা এরকম না, তবে হাতের যে একটা শুকনো ভাবটা ছিল, একদম শুকিয়ে গিয়েছিল, সেটা মোটামুটি সতেজ হয়ে যায়। উনি এখন হাতে অনেক কাজই করতে পারেন, তবে অনেক ভারী জিনিস, অনেক ভারী ব্যাগ উনি হাতে তুলতে পারেন না, এইগুলো পারেন না, তবে মোটামুটি স্বাভাবিক কাজগুলো করতে পারেন। আরও একটা বিষয় হচ্ছে এই যে মামুন ভাইয়ের 3 বন্ধু, তাদের অবস্থার কিন্তু কোনো উন্নতি হয়নি। দুজনের হাত তো অনেকটাই অবশ হয়ে গিয়েছিল, সেটা এখনও ওরকমই আছে। আর একজনের মাথার তো কোনো চুলই নাই, সেটা এখনও ওরকমই আছে। উনি পরচুলা পরেন, এখনও পরচুলাই পরেন আর কি উনি। তো এই হচ্ছে ওই 3 জনের যে পরিস্থিতি, সেটা বর্তমান অবস্থার কথা বললাম আর কি। তবে ওই 3 জনও নাকি এখনও খুঁজে বেড়াচ্ছেন সেই পাগলকে। এই 3 জনে এখনও সেই পাগলের সন্ধান পাননি। তো এটাই হচ্ছে ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা শিক্ষণীয় বিষয় পেয়েছি। তা হচ্ছে যে এই যে আমরা যখন কোনো অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানে এমন কিছু মানুষ আসেন হুট করে খাবার চান, তখন কিন্তু আমাদের মেজাজ গরম হয়ে যেতে পারে। ভুলেও এই কাজ করা যাবে না, কিছু হলেও তাদেরকে দিয়ে বিদায় করে দিতে হবে। এমন এমন সময় এসে চাইবে আর এমন এমন জিনিস চেয়ে বসবে, তখন এটা শুনলে যে কারো মেজাজ গরম হয়ে যেতে পারে, কিন্তু মেজাজ গরম করা যাবে না। আপনি ওইটা দিতে না পারেন, অন্য কিছু দেন, অন্তত হাসি মুখে হোক, তাদেরকে যেন বিদায় দেওয়া যায়। এই কাজটা কিন্তু করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় তারা আল্লাহর রহমত হয়ে আসেন, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না। আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। আসছে রবিবার অমীমাংসিত রহস্যের নতুন আরও একটি এপিসোড এই চ্যানেলে আপলোড করা হবে। আর আসছে মঙ্গলবার তো ফেয়ার উইথ টুয়েসডের যেই 10ম এপিসোড, সেটা তো থাকছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ঘটনা পাঠিয়েছেন, আমাকে দিয়েছেন, সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। আশা করি আপনাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার সাথে রাখুন। আসসালামু আলাইকুম।